ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকমের উৎসব হয়। তার মধ্যে অন্যতম প্রধান উৎসব হচ্ছে রথযাত্রা উৎসব। দেশের বিভিন্ন অঞ্চলে রথযাত্রা উৎসব হলেও উড়িষ্যার পুরীতে যে রথযাত্রা উৎসব হয় সেটা সবথেকে বড় এবং এটাই সবথেকে বেশি জনপ্রিয়। আমাদের ভারতবর্ষের বিভিন্ন ইতিহাস নিয়ে আলোচনা করার জন্য আমার এই বিশেষ ভিডিও, যার মাধ্যমে বিভিন্ন ইতিহাস আমরা পর্যালোচনা করব। যার প্রথম ভিডিওতে দেখব পুরীতে রথযাত্রা উৎসব কিভাবে শুরু হয়েছিল। এর সাথে সাথে ভারতে এবং বিশ্বে অন্যান্য রথযাত্রা সম্পর্কে ডিটেলসে জানবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হও, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকন টিপে দিও এবং আমার বানানো অন্যান্য ভিডিও এই চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। যে প্লেলিস্টগুলোর লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখছি এবং উপরে আই বাটনে দিয়ে রাখছি, যেখান থেকে তোমাদের খুঁজে পেতে সুবিধা হবে। ভারতবর্ষের পূর্ব প্রান্তে প্রাচীন কাল থেকে একটি রাজবংশ রাজত্ব করত, যেটি কলিঙ্গ রাজবংশ নামে পরিচিত। এই রাজবংশের নাম অনুসারে এই সম্পূর্ণ অংশের নামকরণ হয় কলিঙ্গ এবং বর্তমানে যেটি উড়িষ্যা নামে পরিচিত। কলিঙ্গ রাজবংশের পতনের পর এই জায়গাটা নন্দ বংশের শাসনে যায়। 261 খ্রিস্টপূর্বাব্দে অশোক কলিঙ্গ আক্রমণ করেন এবং সম্পূর্ণ কলিঙ্গ অর্থাৎ আজকের সম্পূর্ণ উড়িষ্যা অশোকের মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। মৌর্যদের পতনের পর এই কলিঙ্গ দেশ একজন বিখ্যাত রাজার দ্বারা শাসিত হয়, যার নাম কলিঙ্গরাজ খারবেল। ইনি মহামেঘ বাহন বংশের রাজা ছিলেন। তারও পরে এই জায়গাটা সম্পূর্ণভাবে গুপ্ত সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় এবং গুপ্তদের পতনের পরে শৈলভদ্র বলে একটি রাজবংশ এই অঞ্চলে শাসন করে। শৈলভদ্র রাজবংশের পরে সোমবংশী বা কেশরী বংশ এখানে রাজত্ব করে এবং এই বংশেরই একজন রাজা যযাতি কেশরীর আন্ডারে তৈরি হয় বিখ্যাত লিঙ্গরাজ মন্দির। মধ্যকালীন ভারতে কলিঙ্গ দেশ শাসন করত পূর্ব গঙ্গা রাজবংশ। পূর্ব গঙ্গার রাজবংশের রাজারা কলিঙ্গাধিপতি উপাধি নেয় এবং একটা বিশাল অঞ্চল জুড়ে শাসন করতে শুরু করে। এই বংশেরই একজন রাজা ছিলেন অনন্ত বর্মন চোডাগঙ্গা। এনার সময় বিখ্যাত জগন্নাথ মন্দির তৈরি হয়। পূর্ব গঙ্গা রাজবংশের দ্বারা তৈরি এই জগন্নাথ মন্দিরের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে যে এটা আরো বেশি পুরনো। মাদাল কিংবদন্তি এবং মহাভারত এর সাথে সাথে পুরাণে উল্লেখ করা রয়েছে মালবের একজন রাজা ছিলেন, যার নাম রাজা ইন্দ্রদুম্ন। এই ইন্দ্রদুম্ন প্রথম জগন্নাথ মন্দিরের নির্মাণ শুরু করেছিলেন। এরপরে বহুদিন চলে যায়, এই মন্দিরটা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছিল। সম্ভবত এই ধ্বংসপ্রাপ্ত মন্দিরের জায়গাতে আজকের যে জগন্নাথ মন্দির সেটা তৈরি করেন পূর্ব গঙ্গা রাজবংশের রাজা অনন্ত বর্মন চোডগঙ্গা। বিখ্যাত এই মন্দিরটি কলিঙ্গ আর্কিটেকচার বা কলিঙ্গ শিল্পরীতিতে তৈরি, যেটি উত্তর ভারতের মন্দির নির্মাণ শিল্পরীতি নাগর শিল্পরীতিরই একটা ভাগ এবং এই মন্দিরটা তৈরি কমপ্লিট হয় 1161 খ্রিস্টাব্দে। এই মন্দিরের প্রধান আরাধ্য দেবতা হলেন জগন্নাথ, যিনি বিষ্ণুর এক রূপ। বর্তমান উড়িষ্যার সমুদ্র সৈকতে অবস্থিত পুরী শহরে এই জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করেই ভারতের প্রথম রথযাত্রা উৎসব পালিত হয় এবং পুরো ভারতবর্ষ থেকে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এই রথযাত্রা উৎসবে অংশগ্রহণ করার জন্য। রথযাত্রা উৎসব পৃথিবীর একমাত্র উৎসব যেখানে মন্দির থেকে দেবতাকে বার করে নিয়ে অন্য একটি মন্দিরে যাওয়া হয় এবং এই রথযাত্রার বর্ণনা বিভিন্ন পুরাণে পাওয়া যায়, যেমন ব্রহ্মপুরাণ, পদ্ম পুরাণ, স্কন্ধ পুরাণ এবং তার সাথে সাথে কপিল সংহিতায়। ত্রয়োদশ শতাব্দীতে ভারতে ইউরোপীয় পর্যটকদের আগমন ঘটে এবং তারাও তাদের রচনাতে এই বিখ্যাত রথযাত্রা উৎসবের বর্ণনা করে গেছেন। প্রতি বছর আষাঢ় মাসে, যেটা ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী জুন জুলাই মাসে পড়ে, সেই সময় বাৎসরিকভাবে এই রথযাত্রা উৎসব পালন করা হয় এবং এটা হিন্দু ধর্মে পালিত রথ উৎসবগুলির মধ্যে সব থেকে বড় রথ উৎসব। এই উৎসবের মূল বৈশিষ্ট্য হচ্ছে জগন্নাথ মন্দিরের 3 দেবতা অর্থাৎ জগন্নাথ, তার ভাই বলভদ্র এবং বোন সুভদ্রা
তাদের 3টি বিশাল রথ জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয়। মনে করা হয় যে গুন্ডিচা মন্দির হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি এবং সেইখানে 1 সপ্তাহ তারা 3 জন থাকেন এবং তারপরে পুনরায় গুন্ডিচা মন্দির থেকে রথে চেপে তারা মূল জগন্নাথ মন্দিরে ফিরে আসেন। 7 দিন পরে যে ফিরতি উৎসবটি হয় সেটা বহুদা নামে পরিচিত বা বাংলাতে উল্টো রথ নামে পরিচিত। এবং এই সম্পূর্ণ রথযাত্রা উৎসবে বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান পালন করা হয়। সেই সমস্ত আচার অনুষ্ঠান সম্পর্কে আমরা এই ভিডিওর পরবর্তী অংশে বিস্তারিতভাবে আলোচনা করছি। তার আগে রথ সম্পর্কে আমরা জেনে নেব। রথ অর্থাৎ যে বাহনের মাধ্যমে এই 3 দেবতাকে মূল জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয় সেইটা কাঠের তৈরি হয় এবং নির্দিষ্ট কিছু গাছের কাঠ থেকেই এই রথগুলো তৈরি হয়। রথগুলো ফাঁসি বা ধৌসা এই ধরনের গাছের কাঠ থেকে তৈরি হয় এবং পার্টিকুলার কিছু ছুতরদের দ্বারাই এই রথটা তৈরি হয়। দাসপাল্লা বলে একটা জায়গা রয়েছে, সেই জায়গা থেকে ছুতররা প্রাচীন কাল থেকে এই রথগুলো তৈরি করে চলেছে। ইভেন যে কাঠটা দিয়ে এই রথগুলো তৈরি হয় সেই কাঠগুলো তারাই নিয়ে আসে এবং সেই প্রাচীন কাল থেকে আজ অবধি এই পার্টিকুলার ছুতরদের দ্বারাই এই রথগুলো নির্মিত হয়ে আসছে। এই 3টে রথের বিশেষ বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এই রথগুলোর নাম। জগন্নাথ দেবের যে রথ সেটা নন্দী ঘোষ নামে পরিচিত, বলভদ্রের যে রথ সেটা তালধ্বজা নামে পরিচিত এবং সুভদ্রার রথ দর্পদলান নামে পরিচিত। জগন্নাথ দেবের রথে চাকার সংখ্যা 16, বলভদ্রের রথে চাকার সংখ্যা 14 এবং সুভদ্রার রথে চাকার সংখ্যা হচ্ছে 12। জগন্নাথ দেবের রথ 44 ফুট 2 ইঞ্চি হাইট, বলভদ্রের 43 ফুট 3 ইঞ্চি এবং সুভদ্রার 42 ফুট 3 ইঞ্চি। প্রত্যেকটা রথের একজন করে সারথি এবং 4টি করে ঘোড়া থাকে। জগন্নাথ দেবের রথের সারথির নাম গরুড়, বলভদ্রের সারথির নাম বাসুদেব এবং সুভদ্রার সারথির নাম জয় দুর্গা। জগন্নাথ দেবের রথের পতাকার নাম ত্রৈলোক্য মোহিনী, বলভদ্রের রথের পতাকার নাম উন্নানী এবং সুভদ্রার রথের পতাকার নাম নাদাম্বিক। জগন্নাথ দেবের রথে যে 4টি ঘোড়া থাকে তার নাম শঙ্খ, বলাহক, শ্বেত এবং হরিদ্রাস্য। বলভদ্রের রথের ঘোড়াগুলির নাম তিবর, ঘোড়, দীর্ঘশর্মা এবং স্বর্ণনাভ। সুভদ্রার রথের ঘোড়াগুলির নাম রেচিকা, মচিক, জিত এবং অপরাজিত। জগন্নাথ দেবের রথের যে 4টি ঘোড়া তার রং হচ্ছে সাদা, অন্যদিকে বলভদ্রের ঘোড়াগুলির রং হচ্ছে কালো এবং সুভদ্রার রথের যে ঘোড়া সেগুলোর রং হচ্ছে লাল। প্রত্যেকটা রথ টানার জন্য যে দড়ি রয়েছে তার আলাদা আলাদা নাম রয়েছে। জগন্নাথ দেবের যে রথ সেটা টানার যে দড়ি সেটার নাম শঙ্খচূড় নাগিনী, অন্যদিকে বলভদ্রের রথ টানার যে দড়ি সেটার নাম হচ্ছে বাসুকি নাগ এবং সুভদ্রার রথের দড়ির নাম স্বর্ণচূড় নাগিনী। 2 জন করে দারোয়ান বা দ্বারপাল থাকেন। জগন্নাথ দেবের রথের দারোয়ানের নাম জয়া এবং বিজয়া, বলভদ্রের রথের দারোয়ানের নাম নন্দ এবং সুনন্দ এবং সুভদ্রার রথের দারোয়ানের নাম গঙ্গা এবং যমুনা। শুধু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা নয়, তাদের রথে আলাদা আলাদা করে 3 জন সঙ্গী দেবতা থাকেন। যেমন জগন্নাথ দেবের রথে থাকেন মদন মোহন, বলভদ্রের রথে থাকেন রামকৃষ্ণ এবং সুভদ্রার রথে থাকেন সুদর্শন। রথযাত্রা উৎসব 42 দিন আগে থেকে শুরু হয়। প্রথম যে 21 দিন সেটা বাহার চন্দন নামে পরিচিত। এই সময় দেবতাদের মূর্তি নিয়ে শোভাযাত্রা সহকারে একটি ট্যাঙ্কে স্নান করানো হয় এবং এই ট্যাঙ্কটার নাম নরেন্দ্র ট্যাঙ্ক। তবে এখানে মূল যে দেবতার মূর্তি সেইটাকে নিয়ে যাওয়া হয় না, সেই দেবতারই একটি প্রতিলিপিকে এই সময় এই নরেন্দ্র ট্যাঙ্কে চান করানো হয়। চন্দন উৎসবের পরের যে 21 দিন সেটা রেলটি নামে পরিচিত বা ভিতর চন্দন নামে পরিচিত। এই সময় যে সমস্ত আচার অনুষ্ঠান করা হয় সেগুলো সাধারণ জনসাধারণ দেখতে পান না। এটা সম্পূর্ণভাবে মন্দিরের ভেতরে শুধুমাত্র পূজারীদের মাধ্যমেই করা হয় এবং অক্ষয় তৃতীয়ার দিন থেকে রথ নির্মাণ করা শুরু হয়। এই রেলটি বা ভিতর চন্দন উৎসব পুরীর মহারাজের প্রাসাদের সামনে করা হয়, যেটা পুরীর জগন্নাথ মন্দিরের ঠিক বিপরীত দিকে অবস্থিত। চন্দন উৎসবের পরে শুরু হয় স্নান উৎসব বা স্নান যাত্রা। এই সময় দেবতাদেরকে
108টি পাত্রে জল দিয়ে স্নান করানো হয় এবং তারপরে প্রায় 2 সপ্তাহ দেবতাদের জনসাধারণের সামনে আনা হয় না। মনে করা হয় যে এই সময় দেবতারা অসুস্থ রয়েছেন, তাদের জ্বর হয়েছে। সেই কারণে এই সময় সাধারণ দর্শনার্থীদের জন্য জগন্নাথ মন্দিরের দরজা বন্ধ রাখা হয়। এরপরে শুরু হয় মূল রথযাত্রা উৎসব, অর্থাৎ আষাঢ় মাসের শুক্লা তিথির দ্বিতীয় দিনে যেদিন রথযাত্রা পড়ে, সেই দিন সকালবেলা একাধিক অনুষ্ঠান দিয়ে এই রথযাত্রা উৎসব শুরু করা হয়। প্রথমে দেবতাদের মঙ্গল আরতি করা হয়, তারপর তাদের ভোগ দেওয়া হয়, যে ভোগটা খেচড়ি নামে পরিচিত, যেটা বাংলাতে খিচুড়ি নামে পরিচিত। এই সমস্ত কিছুর পরে শুরু হয় মঙ্গলাপর্ণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শোভাযাত্রা সহকারে মন্দির থেকে দেবতাদের মূল যে মূর্তি তাদেরকে নিয়ে আসা হয় এবং একে একে যে রথগুলো তৈরি হয়ে গেছে অলরেডি, সেই রথে তোলা হয়। প্রথমে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তিনজনকে রথে তোলা হয়। তারপরে তাদের রথে অন্য যে দেবতারা যাবেন, যেমন মদন মোহন, রাম ও কৃষ্ণ, তাদেরকে নিয়ে আসা হয়। এর পরের যে অনুষ্ঠান সেটা ছেঁড়া পানহারা আচার নামে পরিচিত, অর্থাৎ এই সময় দেবতাদের রথে তোলা হয়ে গেছে। তারপরে উড়িষ্যার যিনি রাজা, অর্থাৎ এখন রাজত্ব বা রাজা নেই, কিন্তু সেই গজপতি রাজবংশের যিনি বর্তমান সদস্য প্রধান রয়েছেন, তিনি আসেন এবং তিনি একটি সোনার ঝাড়ু দিয়ে রথের যে সামনের পথ সেটা পরিষ্কার করেন এবং চন্দনের প্রলেপ দেন রথের মধ্যে। তার সাথে সাথে তিনি একটি সোনার প্রদীপ দেবতার সামনে উৎসর্গ করেন। এরপর শুরু হয় রথ টানার পালা। এই সময় প্রথমে সেবকরা রথের দড়িতে টান দেন এবং এই সময় বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো হয়। অন্যান্য যারা ভক্ত রয়েছে তারা এসে এবার রথের দড়িতে টান দেয় এবং এইভাবে রথ চলে গুন্ডিচা মন্দিরের দিকে। গুন্ডিচা মন্দিরে পৌঁছে দেবতাদেরকে রথ থেকে মন্দিরে নিয়ে যাওয়া হয় এবং মন্দিরের ভেতরে সমস্ত আচার অনুষ্ঠান এই 7 দিন ধরে পালন করা হয়, যেগুলো মূল জগন্নাথ মন্দিরে সারা বছর পালন করা হয়। গুন্ডিচা মন্দিরে যতদিন দেবতারা থাকেন সেই সময় সন্ধ্যা দর্শন বলে একটা অনুষ্ঠান হয়, অর্থাৎ এখানে মনে করা হয় যে এই সন্ধেবেলাতে বা রাতের বেলাতে যদি দেবতাদের দর্শন করা হয়, সেই দর্শনের যে লাভ সেটা নর্মাল দর্শনের থেকে 10 গুণ বেশি হয়। অর্থাৎ মূল মন্দিরে যদি দেবতাদের কোনো একজন ব্যক্তি প্রতিদিন দর্শন করে, এইভাবে যদি 10 বছর ধরে টানা দর্শন করে, তার যে পুণ্য হবে, তার যে লাভ হবে, সেই জিনিসটা একবারই দর্শন করার মাধ্যমে লাভ হতে পারে। সেই কারণে এই সন্ধ্যা দর্শনের জন্য বিভিন্ন ভক্তদের সমাগম হয় এবং এই সন্ধ্যা দর্শন বহুদা যাত্রা, অর্থাৎ ফেরার যে উল্টো রথ, সেই দিনের আগে অবধি প্রতিদিন পালন করা হয়। এইভাবে 7 দিন পরে আসে বহুদা যাত্রা। বহুদা যাত্রা হচ্ছে উল্টো রথ, অর্থাৎ এই সময় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা গুন্ডিচা মন্দির অর্থাৎ মাসির বাড়ি থেকে মূল মন্দির অর্থাৎ জগন্নাথ মন্দিরে ফিরে আসেন। এই যাত্রাটা যেহেতু দক্ষিণ দিকে হয়, সেই কারণে দক্ষিণাভিমুখী যাত্রা নামেও পরিচিত। এই যাত্রা শুরুর আগেও বেশ কিছু উৎসব পালিত হয়, যেমন সেনা পাতলাগি, মঙ্গল অর্পণ, বন্দপান ইত্যাদি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আবার পুনরায় দেবতাদেরকে রথে তোলা হয়। ফেরার পথে মৌসীমা মন্দিরে এই রথগুলোকে কিছুক্ষণের জন্য থামানো হয় এবং এখানে পোড়া পিঠের একটা নৈবেদ্য দেওয়া হয়। এই যাত্রাপথের একদম শেষ দিকে একটা অনুষ্ঠান পালন করা হয়, যেটা শুন বেশ নামে পরিচিত, অর্থাৎ এই সময়ে দেবতাদেরকে সোনার অলংকার পরানো হয়। এরপরে হয় অধরপান অনুষ্ঠান। অধরপান অনুষ্ঠানে এক বিশেষ ধরনের পানীয় দেবতাদেরকে উৎসর্গ করা হয়। এটি একটি মিষ্টি জাতীয় পানীয় এবং পনির, দুধ, চিনি, বিভিন্ন ধরনের মশলা মিশিয়ে এই ধরনের পানীয়টা তৈরি করা হয়। উল্টো রথের একদম শেষ অনুষ্ঠান হচ্ছে নীলাদ্রি বীজ। এই অনুষ্ঠানে একটা বিশেষ শোভাযাত্রার মাধ্যমে দেবতাদেরকে মূল মন্দিরে ফিরিয়ে আনা হয় এবং তাদেরকে পুনরায় সেখানে প্রতিস্থাপিত করা হয়। পুরীর রথযাত্রা বাদ দিয়েও পৃথিবীর প্রায় 108টা শহরে বর্তমানে রথযাত্রা উৎসব পালন করা হয় এবং এই সমস্ত শুরু হয় ইসকনের একটা আন্দোলনের মাধ্যমে, যেটা হরে কৃষ্ণ আন্দোলন নামে পরিচিত। 1968 সালে এই আন্দোলনের পরে
পৃথিবীর বিভিন্ন দেশে রথযাত্রা একটি জনপ্রিয় উৎসবে পরিণত হয়। এই শহরগুলির মধ্যে যেমন মস্কো, নিউ ইয়র্ক, লন্ডন, রোম, জুরিক, ম্যানচেস্টার, বার্মিংহ্যাম, নাইরোবি, সিডনি, পার্থ, ভ্যাঙ্কুভার, টরন্টোর মতো শহর রয়েছে। তেমনিভাবে কলকাতা, মুম্বাই এরকম ভারতের বিভিন্ন শহরে ব্যাপকভাবে পালিত হয়। বাংলাদেশের ধামরাই বলে একটি জায়গা রয়েছে যেখানে রথযাত্রা উৎসব পালন করা হয় এবং মনে করা হয় এই রথযাত্রা উৎসব প্রায় 400 বছরের পুরনো। বাংলার 1079 খ্রিস্টাব্দে এই ধামরাই রথযাত্রা উৎসব পালন করা হয় এবং এখানে একটি জগন্নাথ মন্দির রয়েছে। সেখান থেকে মাধববাড়ি মন্দির অবধি এই রথযাত্রা উৎসব পালন করা হয়। মনে করা হয় এই মাধববাড়ি মন্দির হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। তেমনিভাবে ইসকনের উদ্যোগে ঢাকাতে একটি রথযাত্রা উৎসব পালন করা হয়, যেটিও এই অঞ্চলের একটি জনপ্রিয় রথযাত্রা উৎসব। পুরীর রথযাত্রার পরে ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা হচ্ছে মাহেশের রথযাত্রা। এটা বাংলার শেওড়াফুলির কাছে মাহেশে অনুষ্ঠিত হয়। এখানকার একজন রাজা মনোহর রায় এই মন্দিরটা তৈরি করেন এবং সেখানে 1396 সাল থেকে আজ অবধি ধুমধাম করে পালিত হয় মাহেশের রথযাত্রা। ভারতীয় সভ্যতার প্রাচীনতম ঐতিহ্যগুলোর মধ্যে অন্যতম এই রথযাত্রা অনুষ্ঠান এই বছর 7 তারিখ অর্থাৎ আজ থেকে অনুষ্ঠিত হতে চলেছে এবং চলবে 15ই জুলাই অবধি। লক্ষ লক্ষ ভক্তের সমাগম হবে পুরীর জগন্নাথ মন্দিরে এবং এই রথযাত্রা অনুষ্ঠানকে প্রত্যক্ষ করতে। বিবিধ বৈচিত্র্যের দেশ আমাদের ভারত। বিভিন্ন আচার অনুষ্ঠান, বিখ্যাত বিখ্যাত ব্যক্তিদের মহান কার্যকলাপে পরিপূর্ণ এবং সেই ইতিহাস তুলে ধরার জন্য আমার এই প্রচেষ্টা। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে এবং সেই সাথে যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। শুভ রথযাত্রা।